গভীর রাত। কলকাতার এক অখ্যাত তুলনামূলক ফাঁকা এলাকায় পুরনো আমলের দোতলা বাড়িতে বিছানায় শুয়ে বন্ধ চোখে ছটফট করছে মেয়েটা। স্বপ্ন দেখতে চায় না সে কিছুতেই, তবু স্বপ্ন তার পিছু ছাড়ে না। একটার পর একটা পিঁপড়ে ঘিরে ধরছে তার শরীর। যেমন তেমন পিঁপড়ে নয়, বড় বড় পিঁপড়ে কিছু একটা বলতে চাইছে সেই মেয়ে। কেউ কেউ আমার ঘুম ভাঙিয়ে দাও প্লিজ। কিন্তু কেউ নেই তার পাশে। তার স্বপ্নটা তাকে দেখতেই হবে। আজ আজ আবার অতিরিক্ত অত্যাচার। দুটো পিঁপড়ে প্রবেশ করলো তার কানের অতলে। একটা নাকের ভিতরে যাত্রা শুরু করেছে। উফ, মাগো, আমার ঘুম ভাঙাও প্লিজ। কিন্তু শব্দ বের হচ্ছে না গলা দিয়ে। মনে হচ্ছে গলার ভিতরে যেন একটা পিঁপড়ে আটকে রয়েছে। কষ্টটা তলা পাকিয়ে কান্না হয়ে প্রকাশ পেতে চাইছে আজ। এবারে একটা পিঁপড়ে তার সুডৌল পা বেয়ে জমিদারের উদ্দেশ্যে যাত্রা করছে। উঠতে হবে, তাকে উঠতেই হবে। কিন্তু পিঁপড়েটা ঢুকে গেল ভিতরে। শুরু হলো দংশন। উফ, কি কষ্ট! মা, মা! চিৎকার গলার বাইরে বেরিয়ে এলো। হঠাৎই চোখ দুটো খুলে গেল। ধর্মর করে উঠে বসলো মেয়েটি। কই, ঘুমের ওষুধ খেয়েও তো কাজ হয়নি। দরদর করে ঘামছে সে। জল প্রয়োজন, একটু জল। পাশেই রাখা আছে জলের বোতল। জলের বোতল নিয়ে শোয়া তার বহুদিনের অভ্যেস। ঠক ঠক করে জল খেল সে। এই মাসেও স্বপ্ন তাহলে পিছু ছাড়ল না তার। পরের দিন সকাল। পুরনো বাড়িটির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবেশীরা দেখছে মেয়েটির অদ্ভুত কার্যকলাপ। বোতল বোতল ফিনাইল ঢেলে পুরো বাড়িটি ঝাঁটা বালতি দিয়ে ধুচ্ছে মেয়েটি। মুখে বলে চলেছে কি সব বিড়বিড় কথা। পারবি না তোরা আমাকে জব্দ করতে। দেখ কেমন মজা দেখাই তোদের। ঘরে চলে গেল মেয়েটি। বাড়ির বাইরে পড়ে রইল কয়েকটা মরা পিঁপড়ে। এই কয়েকটা পিঁপড়ের জন্য এত ধোয়া মোছা করলো। এটুকু তো সব বাড়িতেই থাকে। পাশ দিয়ে বলে গেল এক প্রতিবেশী। আরে না না, ওর ওই প্রেমিকের হাওয়া হয়ে যাওয়ার পর থেকে মনে হয় মাথায় কিছু গোলমাল হয়েছে। আমার মনে হয় সে ব্যাটা আসলে একে ফেলে অন্য কোথাও সংসার বেঁধেছে। তারপর থেকেই তো মেয়ে প্রায়ই অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ করে। দেখলে না গত মাসে কিরকম করে 3-4টে মরা ইঁদুর ফেলে গিয়েছিল, যেন কোনো যুদ্ধ জয় করতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তার আগের মাসে তো মশা মেরে জমানো শুরু করেছিল। একসঙ্গে সব মৃত মশা বাইরে রাস্তায় কাগজে মুড়িয়ে পুড়িয়েছিল। কি আজব। হ্যাঁ, তারপর থেকে কত রকম ধোঁয়া বের হয় দেখেছেন ওই বাড়িটা থেকে। জানালা দরজা যদিও বন্ধ করে রাখে সব সময়, তবুও ধোঁয়ার আভাস পাওয়া তো যায় একটু আধটু। মনে হয়
ও সবই মশা তাড়ানো ধূপের ধোঁয়া। কি জানি বাবা, আমি তো আর ওর বাড়ির পাশ দিয়ে যাইও না। খোকাকেও বলে দিয়েছি ওদিক দিয়ে যেন না যায়। সবাই মিলে চেষ্টা করে ওর চিকিৎসার ব্যবস্থা করলে হয় না? সে চেষ্টা তো ও পাড়ার পিন্টুর মা বাবা একবার করেছিল, কিন্তু ওই মেয়েই তো তেড়ে গিয়েছিল ওদের দিকে। কথার পিঠে কথা চলছে, কখনো আলোচনা, কখনো সমালোচনা, কিন্তু কেউই কোনো সমাধানে পৌঁছতে পারেনি এখনো অবধি। আলোচনার কেন্দ্রীয় মেয়েটির নাম শ্রেয়া। বছর 2 আগে যার বাবা মা মাত্র 6 মাসের ব্যবধানে কার্ডিয়াক অ্যারেস্টে তাদের মেয়েকে ছেড়ে চলে যায়। তার সঙ্গে রেখে যায় অগাধ সম্পত্তি। বরাবরই এ বাড়িতে আত্মীয় স্বজনের যাতায়াত তেমন দেখা যায়নি। শোনা গিয়েছে মেয়েটি ভালো ছাত্রী, চাকরিও করছিল তখন এক বেসরকারি সংস্থায়। যদিও মা বাবা চলে যাওয়ার বিষয়টা মেনে নিতে পারাটা কঠিন ছিল। কিছুদিনের মধ্যেই সে চাকরি ছেড়ে দেয় এবং প্রায় তখন থেকেই এক তরুণের সঙ্গে সেই বাড়িতে লিভ টুগেদার শুরু করে। পাড়ার লোকেরা প্রথম উষ্মা প্রকাশ করেছিল, কিন্তু তা আদপে ঢুকে টেকেনি। তরুণটি কে, কোথায় তার বাড়ি, কেউই কিছু জেনে উঠতে পারেনি। কোনোদিনই ওই বাড়ি থেকে বাইরে বের হতো না সেই তরুণ। তবু ঘরের জানালা বা ব্যালকনিতে তাকে দূর থেকে দেখা যেত বইকি। যতটুকু বাইরে বের হওয়ার মেয়েটি হতো। আস্তে আস্তে ওই বাড়ির ব্যাপারে সকলের মনেই এক বিতৃষ্ণা জন্মে উঠেছিল। যদিও গত 6 মাস ধরে আর সেই তরুণকে দেখা যায়নি। এক অতি উৎসাহী প্রতিবেশিনী এ ব্যাপারে প্রশ্ন করায় শুধু এইটুকু উত্তরই পেয়েছিল, ও চলে গিয়েছে। কিছুদিন কেটে গিয়েছে, আবার এক মধ্যরাত। এ পাড়ার প্রায় সকলেই ঘুমের দেশে, শুধু একজন বাদে। সে এখন ঘুমাতে ভয় পায়। যদিও ঘুম তো এসেই যায়, তবু সে চেষ্টা করে যতটা সম্ভব না ঘুমিয়ে থাকার। হোম ডেলিভারিতে খাবার আনিয়ে খাওয়াই বছর 2 ধরে তার অভ্যেস। যদিও ডেলিভারি বয়টিও মেয়েটিকে একটু ভয়ই পায়। কোনো রকমে খাবার নিয়ে পালাতে পারলেই সে বাঁচে। নেহাত মাস গেলে টাকা পেতে কখনো দেরি হয় না, তাই এসব আজব মেয়েকে খাবার দিতে আসে। কেউ কেউ বোঝে না আমায়, কেউ না। প্রতি মাসে 2-1টা করে এমন স্বপ্ন দেখলে ভালো থাকা যায় কি? বাবার প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়ে জোগাড় করা ঘুমের ওষুধও সব শেষ হয়ে গিয়েছে। যদিও ওগুলো খেলেই যে স্বপ্ন আসতো না, তাও তো না। তুমি তুমি ফিরে এসো প্লিজ। মোবাইলের এপাশে কাউকে কাঁদতে কাঁদতে বলে চলেছে সেই মেয়ে। একটু পরে সে মোবাইলটা ছুঁড়ে খাটে রেখে দেয়। এভাবে এভাবে বাঁচা যায়? মাসে একবার হলেও বিচ্ছিরি এক স্বপ্ন সে দেখবেই। একবার এক ধরনের স্বপ্ন তো নয়, যেন ঘোর বাস্তব। স্বপ্নের মধ্যে প্রতিটা মুহূর্তের ভয়াবহতা সে অনুভব করতে পারে ঘুম ভেঙে যাওয়ার পরেও। মশা বা ইঁদুর বা পিঁপড়ে প্রত্যেকেই তার স্বপ্নে অন্যরকম এবং ভয়াবহ।
সকলেই তাকে কষ্ট দিতে চায়, সকলেই যেন তাকে তার জনিপদকে উদ্দেশ্য করে নিজের জীবন অতিবাহিত করতে এসেছে। না, ও ও কেন এরকম করলো? কেন কেন ও চলে গেল? ও থাকলে এরকম হতো না তো কখনোই। কত সুখের রাত, কত আনন্দের সময় তারা একসঙ্গে কাটিয়েছে, এখন আর কাউকে সহ্য হয় না। কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়ল শ্রেয়া। তার কিছুক্ষণ পরেই স্বপ্নে টিকটিকির দল এসে পড়ল তার শরীর স্পর্শ করতে। জিভ বের করে একটা মোটা টিকটিকি তার স্তন বৃন্তে নিজের লালারস মাখিয়ে যাচ্ছে। ছটপট করছে শ্রেয়া, ঘুম ভেঙে উঠতেই হবে, কিন্তু সে নিরুপায়। এত তাড়াতাড়ি তার ঘুম ভাঙার নয়। দলের সব থেকে মোটা টিকটিকিটা তার পা বেয়ে এগিয়ে চলেছে। শ্রেয়া পা নাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার যাবতীয় প্রতিরোধ ক্ষমতায় যেন লোপ পেয়েছে। টিকটিকিটা তার যোনিতে বসে চাটতে শুরু করল। নিজের দু হাতে সকল শক্তি সঞ্চয় করে সে টিকটিকিটাকে ধরে ফেলতে যাওয়ার আগের মুহূর্তেই যোনিতে প্রবেশ করে ফেলল টিকটিকি। ও মা! ঘুম ভেঙে গেল শ্রেয়ার। পরের দিন সকাল থেকে সেই পুরনো দোতলা বাড়িতে যত টিকটিকি আছে, যতটা সম্ভব তাদের খুঁজে খুঁজে মেরে ফেলার মতো গুরুত্বপূর্ণ কাজই করে চলেছে সেই মেয়ে। প্রায় 12টা টিকটিকির নিধন করে বাইরে বেরিয়ে চিৎকার করতে করতে সেগুলো ফেলে গেল সে। সকাল থেকেই এই বাড়ির ভেতর থেকে ওর চিৎকার শোনা যাচ্ছিল। তখনই বুঝেছিলাম আজ আবার একটা কিছু করতে চলেছে। এটা তো এখন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে, কিছু আর করার নেই। ওদিকে যাকে নিয়ে প্রতিবেশীদের মধ্যে কথা চলছে, সেই হাসতে হাসতে ঢুকে গেল বাড়ির ভেতরে, বন্ধ করে দিল দরজা সশব্দে। দেখলেন ব্যাপারটা? দেখলেন ওর ব্যবহারটা? না দেখে আর উপায় আছে? ওই বাড়িতে কখনো ঢুকেছেন আপনি? হ্যাঁ, একবার গিয়েছিলাম। অনেক পুরনো আমলের আদি ঘরানার বাড়ি। ওই মেয়ের মা বাবা বেঁচে থাকতেই একবার গিয়েছিলাম। যদি ওরা কোনোদিনই তেমন কারোর সঙ্গে মিশতেন না, তবু আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে তো যেতে হতোই। তখনই দেখেছিলাম বাড়ির ভেতরটা কেমন যেন অদ্ভুত সব ঘরগুলো, ঘরের ভিতর ঘর, অনেক অনেক ঘর। দেখে মনে হচ্ছিল যেন কোনো অন্ধ কোটর। তবে আমাকেও বেশি চা বিস্কুট খাইয়েছিলেন ওনারা। মেয়েটি সেই সময় তার মায়ের সঙ্গে ঘরের কাজ করছিল। মিথ্যা বলবো না, অসম্মান কিছু করেননি। যদিও আমার মেয়ের বিয়েতে ওনারা আসেননি। ভদ্রলোক আগেই বলেছিলেন অনুষ্ঠান বাড়িতে ওনারা যান না। তবু পরের দিন এসে একটা সোনার দুল দিয়ে গিয়েছিলেন আমার মেয়ের হাতে। বলেন কি, সোনা? হ্যাঁ, ওদের তো অনেক সম্পত্তি শুনেছিলাম, পৈতৃক সূত্রে প্রাপ্ত। ভদ্রলোক কিছু একটা ভালো পদে চাকরিও করতেন। আবার কথার পিঠে কথা, আসলে যত দিন যাচ্ছে
এ বাড়ি নিয়ে কৌতূহল লোকের মনে বেড়েই চলেছে। সেই যে প্রথমে মেয়েটির বাবা, তার কিছুদিন পরে মেয়েটির মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু দুই প্রচেষ্টায় বিফলে যায়। সেই থেকেই মেয়েটির আচরণে পরিবর্তন আসতে থাকে, যা এখন সকলের আড্ডার বিষয়বস্তু হয়ে উঠেছে। বেশ কিছুদিন হলো সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। স্বপ্নগুলো অনেক দিন হলো জ্বালাতন করেনি তাকে। শ্রেয়ার মন বেশ ফুরফুরে আছে। হোম ডেলিভারির ছেলেটা এসে একটু আগেই খাবার দিয়ে গেল শ্রেয়াকে। রুটি আর চিকেন কষা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল শ্রেয়া। হালকা মিউজিক চালিয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 3টে। শ্রেয়া আবার ছটফট করতে শুরু করেছে। স্বপ্নের ভিতরে এক নরকঙ্কাল উঠে আসছে শ্রেয়ার শরীরের ওপর। তার হাতে রয়েছে শ্রেয়ারই বন্ধ হয়ে পড়া খারাপ মোবাইলটা, যেটা নিয়ে এখনো শ্রেয়া কথা বলে চলে ওর সঙ্গে একতরফা। রাতের পোশাক খুলে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত শরীরে কঙ্কালটি লেপ্টে রয়েছে। শ্রেয়া চেষ্টা করছে তাকে সরিয়ে দেবার, কিন্তু বরাবরের মতোই অপারগ সে এখন। শ্রেয়ার জনিপথ চেটে চলেছে কঙ্কালটির করটি থেকে বের হওয়া এক লাল টুকটুকে ঝিঁ। আর পারা যাচ্ছে না। মনের সমস্ত শক্তি একত্রিত করে শ্রেয়া নিজের ঘুম ভাঙাতে সক্ষম হলো। দরদর করে ঘেমে চলেছে সে এখন। একটা বোতল থেকে সম্পূর্ণ জল খেয়ে ঘেমে ওঠা শরীরে আর একটা বোতলের জলটুকু ছিটাতে লাগলো সে। সঙ্গে শুরু হলো হাউ হাউ কান্না। পরের দিন সকাল 9টা। রাস্তার ট্যাপ কলে স্নান করতে এসেছেন শ্রেয়ার প্রতিবেশী এক প্রৌঢ়। বহুদিনের অভ্যাস। 2-3 জন বাজারের ঝোলা হাতে নিয়ে রওনা দিয়েছে সবে মাত্র বাজারের উদ্দেশ্যে। এমন সময় শ্রেয়া চিৎকার করে নামতে নামতে এক নরকঙ্কাল ও তার নিজের মোবাইলটা নিয়ে এসে ফেলে দিল বাইরে। ঘটনায় আকস্মিত সকলে শঙ্কিত এবং হতভম্ব। এখনো চিৎকার থামেনি তার। এই যে ফেলে দিয়ে গেলাম তোমাকে, আমি সম্পূর্ণ একা থাকতে চাই, বুঝলে? ইঁদুর, মশা, পিঁপড়ে, টিকটিকি, খারাপ হওয়া মোবাইল বা তুমি, কাউকে লাগবে না আমার। আমাকে ঠকাতে এসেছিলে, তাই না? শুধু সম্পত্তির লোভে আমার সঙ্গ তুমি পেতে চেয়েছিলে, তাই তো? সব বুঝতে পেরে গিয়েছিলাম আমি, তাই তো উচিত শিক্ষা দিয়েছি তোমায়। মাথায় এক লাঠির বাড়ি, আর শেষ। একটুও রক্ত বের হলো না। তবু তুমি শেষ। তাও তোমার প্রতি মায়া কাটাতে পারিনি আমি, তাই এতদিন ধরে ভেতরের উঠানের গর্তেই তোমাকে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আর না, এই তোমার সব মায়া কাটিয়ে তোমাকে বের করে ফেলে গেলাম আমি। ততক্ষণে থরথর করে কাঁপতে কাঁপতে থানায় ফোন করে দিয়েছেন কলতলার সেই লোকটি। কথা চলছে। হ্যালো স্যার, আমাদের এখানে এক বাড়ি থেকে একটি কঙ্কাল পাওয়া গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের কঙ্কাল। আরে আরে পরে শুনবেন সব, এক পাগল মেয়ের কাণ্ড যত সব। আগে আসুন আপনি তাড়াতাড়ি। শ্রেয়া লোকটিকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল,
ভিতরে একটা লাশও আছে, বলে দিন আপনি। বলেই ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। আরে ধর ধর, মেয়েটাকে ধর, পালিয়ে যাবে না হলে। পিছনে ছুটল এক যুবক। যদিও একটু পরে পথ হারিয়ে ফিরে এলো সে। বুঝলে কাকা, বাড়ির ভেতরটা বেশ জটিল, আগে বরং পুলিশ আসুক। পাড়ায় ভিড় উপচে পড়ছে। আধ ঘন্টা পরে পুলিশ এসে বাড়ির ভেতরে ঢুকে উদ্ধার করলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া শ্রেয়ার দেহ। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, মনে হচ্ছে গত ভোররাতেই তার প্রাণ চলে গিয়েছে। দুজন উপস্থিত প্রতিবেশী আতঙ্কে জ্ঞান হারালো তখনই। সমাপ্ত।